সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, জায়ানন্দিনী টেলে বাংলা থেকে আমি মুনতাজিমুন আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের অনুষ্ঠান চর্যার সুরে বাউল মন, যেখানে আমরা হারিয়ে যাব হাজার বছরের পুরনো বাংলা আধ্যাত্মিক গানের সুরের ভাণ্ডারে, যেখানে চর্যাপদের রহস্যময় পদাবলী থেকে বাউল সাধকদের অন্তরের সুর পর্যন্ত। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের অনুষ্ঠান শুরু করি। আমি শুরুতেই কথা বলতে চাইব আজকে আমাদের সাথে যারা রয়েছেন, আজকের আমাদের সাথের দল, যাদের দলের নাম ভাবনগর, এবং এই দলের প্রধান যিনি, যাকে আমরা দলের পক্ষ থেকে গুরুমা বলে চিনে থাকি, তার সাথে পরিচিত হব। তিনি তার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবেন প্লিজ। আমাদের এই দলের গুরুমা আমাদের সাথে রয়েছেন সাধিকা সৃজনী তানিয়া, দলের গুরুমা। প্লিজ আপনি শুরু করবেন। আমাদেরকে শুরুতে আপনি আপনাদের দলের সবার সম্পর্কে একটু বলবেন, আপনার সম্পর্কে বলবেন, ভাবনগর সম্পর্কে বলবেন। ধন্যবাদ। আমাদের প্রতিষ্ঠানের নাম ভাবনগর সাধু সংঘ, এবং এটি আমাদের গুরু সাইমন জাকারিয়া তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, যে হারিয়ে যাওয়া এই সম্পদ, আমাদের বাংলার মানুষের সম্পদ, সেটি যেন সকলের মধ্যে আবার ফিরে আসে। যদিও এটা একাডেমিক এরিনাতে অনেক চর্চা হয়, কিন্তু সঙ্গীত আকারে কখনোই উপস্থাপিত হয়নি, অর্থাৎ সেটা বিলুপ্তই হয়ে গিয়েছিল। তো ভাবনগরের মাধ্যমে তিনি আমাদের মতো সাধকদের নিয়ে শুরু করেন এই চর্যাপদের পুনর্জাগরণ, ভাবনগর সাধু সংঘ। এবং আমরা এটি প্রায় 13 বছর ধরে, এখন 591তম আসর আমরা শেষ করেছি গত বুধবারে। তো এভাবে করে আমাদের সাধু সংঘ চলমান, এবং পুনর্জাগরণের এগিয়ে এসেছে অনেক সাধক, বলতে পারেন কয়েকশো সাধক বিভিন্ন অঞ্চলে, যেমন পাহাড়পুর বৌদ্ধবিহার, তারপরে চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, তারপরে কিশোরগঞ্জ, হ্যাঁ এরকম কুমিল্লা, তারপরে পাবনা, হ্যাঁ পাবনাতে অসংখ্য জায়গায় চর্যাপদের কেন্দ্র, মানে ভাবনগরের এই কেন্দ্র গড়ে উঠেছে। চর্যাপদ নিয়ে তারা গান গাচ্ছে বিভিন্ন আসরে। সাধকরা যেমন এটাকে বলে পালাগান, পালাগানের আসরেও কিন্তু তারা চর্যাপদকে যুক্ত করেছে। এটা অনেক দারুণ ব্যাপার, খুবই চমৎকার ব্যাপার। এটা আমাদের গ্রামীণ ঐতিহ্যটা ফিরে আসতে এখানে সহযোগিতা করবে। জি জি জি। তো এটা একটা দারুণ ব্যাপার, এবং আমাদের গর্বের বিষয়টাই হলো চর্যাপদ, কারণ চর্যাপদ থেকে আমাদের এই বাংলা ভাষার উদ্ভব। নিশ্চয়ই। এবং সব থেকে প্রমাণিত একটা সাহিত্য, আমি সারা পৃথিবী তো ঘুরতে পারিনি, কিন্তু 11টা রাষ্ট্রে গিয়েছি, ইউরোপ, আমেরিকা, জাপান, তারপরে নেপালেও গিয়েছি এই চর্যাপদের সন্ধানে। প্রত্যেকটা জায়গায় আসলে চর্যাপদের অন্য আরেক, মানে বিশাল একটা স্থান আছে সকলের কাছে, বিশেষ করে একাডেমিক এরিনাতে যারা কাজ করেন, সেই সব জায়গায় চর্যাপদ নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে, এবং তারা এই বাংলাদেশের ঐতিহ্যিক বিষয় হিসেবে আমাদের এই সঙ্গীতকেই কিন্তু তারা মূল্যায়ন করে। তার মধ্যে চর্যাপদ তো সবার প্রথমে, তারপরে তো আমাদের সাইজি, লালন সাই, অন্যান্য যারা সাধকরা আছে তাদেরও, মনমোহন দত্ত, ভবা পাগলা, তারপরে হাচন রাজা, এরকম অসংখ্য যারা গান লিখেছেন, প্রত্যেক সাধকের বিষয়ে আসে। কিন্তু আমাদের বাংলাদেশের পরিচয় মানে কিন্তু সঙ্গীত, জি, এটাই একমাত্র আমাদের পরিচয়। তো আমি আসলে সবার পরিচয় দেব। আমার পাশে যে আছে অন্তর সরকার, তিনি ভাবনগরের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং কোঅর্ডিনেটর, অর্থাৎ এই সাধু সংঘের যে আয়োজনটা হয় সেই সবকিছু অন্তর সরকার আয়োজন করে। এবং তিনি হলো এই যে বলছি সারা বাংলাদেশে কেন্দ্র গড়ে উঠেছে, সেখানে অন্তর সরকার সবাইকে ট্রেনিং দেয় যাতে তারা সহজেই গান শিখতে পারে। আর আমার পাশে আছে হলো অন্ধ আলামিন, উনি দেখেন না কিন্তু চর্যাকে হৃদয়ে ধারণ করে, বলতে পারি যে সাধারণ মানুষের থেকে আরো এক ধাপ এগিয়ে গেছেন উনি। হ্যাঁ, আর উনি আছেন সাধক হেলাল,
উনি খমক বাজান অসাধারণ। এই যন্ত্রটিও কিন্তু আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যিক বাদ্যযন্ত্র, প্রাচীনকাল থেকেই এই যন্ত্র বাজিয়েই সাধকরা গান গাইতেন। ঠিক আমার পাশে যেটা ডুগি একতারা, একতারা সব থেকে প্রাচীন বাদ্যযন্ত্র। বাউলদের বলতে পারেন এটা একটা লোগো বা সাইন, এটা দেখেই চেনা যাবে যে বাউল। বা এই গান বাউল গান গাইতে গেলে অবশ্যই একতারা লাগবে, একতারা ছাড়া বাউল গানকে শুধুমাত্র মডার্ন যন্ত্রপাতিতে ফুটিয়ে ওঠানো যাবে না, বা সেই মাটির গন্ধ পাওয়া যাবে না। মানে একতারা ছাড়া ঠিক বাউল আমরা ভাবতেই পারি না। না না, সেটা একদমই তাই। আর আমার পাশে আছে শিলা মল্লিক, তিনি নানান ধরনের গান গেয়ে থাকেন, কিন্তু চর্যাকেই তার জীবনের ব্রত বা সাধনা হিসেবে নিয়েছেন। এবং আমার পাশে আছে আনিস মুন্সি, যিনি চর্যাকে বহু কাল ধরেই সাধনা করছেন এবং এখন তো সে অসম্ভব একটা জায়গায় পৌঁছেছে চর্যাপদের গান নিয়ে। তো এই তো হলো আমাদের সাধকদের পরিচয়। আর আমি আসলে আমার নিজের পরিচয় বলতে তেমন কিছুই নেই। আমি শুধু সঙ্গীতটাকে নিজের সাধনা হিসেবে দেখে চর্চাই করেছি, এবং আমার আজীবন এটাই ইচ্ছা যে আমি মানে সঙ্গীত নিয়ে বিস্তর সেলিব্রিটি বলতে যেটা বোঝায় ওই সব কিছু না, ভাবনাই ছিল না, এখনো নাই। আসলে আমার ঐতিহ্য যেন বেঁচে থাকে, সেটার জন্যই নিজেকে নিবেদিত করেছি। জেনে খুবই ভালো লাগলো। আমাদের জায়ানন্দিনী টেলিবাংলায় এবং আমাদের সমস্ত দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আমি ভাবনগরের প্রতি, আপনাদের প্রত্যেকের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, টেলিবাংলাকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা আমাদের ভাবনগর সাধু সংঘকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এই ঐতিহ্যকে সকলের মাঝে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা করেছেন, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আমি ছোট্ট একটা তথ্য জানতে চাইবো আপনাদের কাছে। আপনারা চর্যাপদের গান গাইছেন এবং চর্যাপদ নিয়ে একটা যুদ্ধ করছেন, সেটা আমি জানি। এর পাশাপাশি সাইজির গানও কি আপনারা চর্চা করছেন কিনা সেই সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন, তারপরে আমরা প্রথম গানে চলে যাব। নিশ্চয়, অনেক ধন্যবাদ। নিশ্চয়, আমাদের বলতে গেলে প্রধান যে বিষয়টা, আমরা তো চর্যাপদ সাধারণ মানুষ, আমরা অতভাবে জানার কথা না, কিন্তু তার আগে তো অবশ্যই লালন সাইজিকেই ধারণ করেছি। বাউল মানেই তো, বাউল যে মতবাদটা আসলো সেটা তো সাইজির, লালন সাইজির থেকেই আসলো। তো লালন সাইজির গান এখানে প্রত্যেকেই চর্চা করে। জি, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা প্রথম যে গানটা শুনবো সেটা কি সাইজির গান হবে নাকি চর্যাপদ থেকে হবে? আমরা প্রথমেই চর্যাপদের গানই গাইবো, কারণ আমাদের ব্রত এবং সাধনা এখন শুধুমাত্র চর্যাপদ। আর চর্যাপদ আসলে এটা বলে যে সাধকদের, অন্য সাধকদের ছোট করা তা নয়, অন্য সাধকদের বোঝার জন্য চর্যাপদ পড়া দরকার, বোঝা দরকার এবং গাওয়া দরকার, চর্যাপদ সম্পর্কে জানা দরকার। চর্যাপদের মধ্যেই সেসব প্রাচীন ইতিহাস বা দেহ সাধনা বা মনস্তাত্ত্বিক যেসব সাধনা আছে, আপনি তো জানেন যে চর্যাপদকে আলো আধারের ভাষা বলা হয়। জি। তো সেখানের যে ভাষা, এটা হলো গুরুবাদী ধারা, অর্থাৎ চর্যাপদ থেকেই বলতে পারেন যে অন্যান্য সাধক একের পর এক ধাপে ধাপে এসেছে। জি। তো এই কথাগুলো অবশ্যই আমার সাধকরা আলোচনা করবে গানের ভিতরে। জি, আমরা আরো অনেক তথ্য জানবো আপনাদের কাছ থেকে, আরো অনেক বিষয়ে আমাদের দর্শকরা জানবেন, আমরা জানবো, সাথে সাথে আমরা গান শুনবো। আমরা দেরি না করে প্রথম গানে চলে যাব। চর্যাপদের প্রথম পদ, কায়া তরু বড় পঞ্চবিডালো চঞ্চল চিয়ে বৈঠকালো। এটার অর্থ একটু বলে দিই। অর্থাৎ হলো, এইটার বাংলাও আছে, বাংলাটাও গাওয়া হবে। শরীর গাছে পাঁচখানি ডাল, অধীর মনে ঢুকে পড়ে কাল। অর্থাৎ এই যে শরীর, আমাদের যে কায়া, কায়া অর্থাৎ শরীর, তরু বড় একটা বৃক্ষ, পঞ্চবি ডালও, তার পাঁচটি ডাল আছে, অর্থাৎ মানুষের ভিতরকার যে পঞ্চ ইন্দ্রিয়, সেটাকে নিয়ন্ত্রণ করার কথা বলছে। যদি সেটা না করতে পারে তবে তাকে কাল গ্রাস করবে। তো আমরা শুরু করছি। জয়গুরু, জয়গুরু। সবাইকে ভক্তি জানাই, সেই সাথে আজকে যেনারা আমাদের এই ভাবনগর সাধু সংঘ আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকেও ভক্তি জানাই। শুরু করতে যাচ্ছি চর্যাপদের প্রথম পদ দিয়ে। প্রথম পদ, কায়া তরু বর পঞ্চবিডাল চঞ্চল চেয়ে পৈঠকাল লুইপা রচিত।
সেই পথটি আমাদের কাছে আধুনিক বাংলা করে দিয়েছেন আমাদের গুরুজি ডক্টর সাইমন জাকারিয়া। সেই গুরুজিকে ভক্তি দিয়ে আজকের আসর আমরা শুরু করতে যাচ্ছি। জয় গুরু। কায়া তরুবর পঞ্চবিহিডা চঞ্চল চিয়ে পৈঠকালো রে, শরীর গাছে পাঁচখানি ডাল, অধীর মনে ঢুকে পড়ে কালো রে, কায়া তরুবর পঞ্চবিহিডা চঞ্চল চিয়ে পৈঠকালো রে, চঞ্চল চিয়ে পৈঠকালো রে, চঞ্চল চিয়ে পৈঠকালো রে। দিত করিও মহাশুভ পরিহিমা, দুই ভনই গুরু পুছিও জানো রে, ধীর করে মন সুখ যে না কেমনে পাবো গুরুকে সুধাও রে, চঞ্চল চিয়ে পৈঠকালো রে, চঞ্চল চিয়ে পৈঠকালো রে। সৌল সমাহিও কাহি করিও, সুখ দুঃখেতে নিশ্চিত মরিয়া রে, সকল সাধনা করার পর সুখে দুঃখে ঠিকই মর রে, চঞ্চল চিয়ে পৈঠকালো রে, চঞ্চল চিয়ে পৈঠকালো রে। এরিও ছান্দক বান্ধব
আছি ধ্যানে, শ্বাস প্রশ্বাস তুয়ের একা শোনে রে, চঞ্চল চিয়ে ওই ঠোকা আলো রে, চঞ্চল চিয়ে ওই ঠোকা আলো রে, কায়া তরুবর পঞ্চবিহীনা, চঞ্চল চিয়ে ওই ঠোকা আলো রে, শরীর গাছে পাঁচখানি ডাল, অধীর মনে ঢুকে পড়ে কালো রে, চঞ্চল চিয়ে ওই ঠোকা আলো রে, চঞ্চল চিয়ে ওই ঠোকা আলো রে, চঞ্চল চিয়ে ওই ঠোকা আলো রে। চমৎকার চমৎকার, আমি যেন সুরের জগতে হারিয়ে গিয়েছিলাম। আপনাদের আবারও অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের সময় দেওয়ার জন্য, আমাদেরকে এত সুন্দর একটা সুরের গভীরে নিয়ে যাওয়ার জন্য। আমরা আরো গান শুনবো, আরো তথ্য জানবো চর্যাপদ সম্পর্কে, ভাবনগর সম্পর্কে। তার আগে আমি একটু জানতে চাইবো বাউল অন্তর সরকারের কাছে, আমাদেরকে একটু দোতারা সম্পর্কে বলবেন। দোতারার সাথে আমাদের বাঙালি ঐতিহ্য, আমাদের সুরের ঐতিহ্যের সম্পর্ক সম্পর্কে। জয়গুরু, আসলে এই দোতারা একমাত্র এই দোতারাই বাংলাদেশি নিজস্ব ইনস্ট্রুমেন্ট, নিজস্ব যন্ত্র। এই যন্ত্র দিয়ে প্রাচীনকাল থেকেই এই সাধকেরা গান করে আসছেন, সঙ্গীত করে আসছেন। আসলে এই অনেক সাধক নিজেই এটাকে তৈরি করে নিজে গান করেন কিংবা অন্যের বানানো দোতারা দিয়েও করেন, কিন্তু এটা একমাত্র একটাই যন্ত্র, সেটা হলো বাংলাদেশের একবারে নিজস্ব, বাংলাদেশের একমাত্র মা মাটির মানুষের কাছের যন্ত্র। ভাওয়াইয়া গানও কিন্তু দোতারাতেই। আমরা যে চর্যাপদটা করলাম আমাদের গুরুজির সুর করা, আমরা প্রথমে সাহস পাচ্ছিলাম না যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, যে পদ থেকে বাংলা ভাষার সৃষ্টি, এই পদ আমরা কিভাবে করব, এই গান আমরা কিভাবে করব, যে গান থেকে বাংলা ভাষার সৃষ্টি আমরা সাহস পাচ্ছিলাম না। তো গুরু গুনগুন করে অনেক লম্বা কাহিনী, তো গুরু গুনগুন করে এই সুরটা ওনার মাধ্যমে আসলো, আমরা ওই সুরটাই তুলে নিলাম। সেই ভাওয়াইয়ার যে গান, ভাওয়াইয়ার সুর, কিন্তু এই চর্যাপদের অঞ্চলও কিন্তু সেই পাহাড়পুর, সোমবিহার, বৌদ্ধবিহার ওই অঞ্চলেই, ভাওয়াইয়ার অঞ্চল দিয়েই, যেই দোতারা দিয়ে কিন্তু ভাওয়াইয়া গান খুব সুন্দর শোনা যায় বা সুন্দর করে গায় ভাওয়াইয়া যারা গান করেন দোতারা দিয়ে। সেই অন্য কোনো যন্ত্রে কিন্তু ওইভাবে আর ওই সুন্দরটা শোনা যায় না, মধুর শোনা যায় না, একমাত্র দোতারা দিয়েই শোনা যায়। আর অঞ্চল ভেদে বানানোর কারুকাজ আছে, ওই অঞ্চল ভেদে ওই গানও ওই দোতারা দিয়ে ওই রকমই সুন্দর শোনা যায়। তার মানে দোতারার যে গঠন, যে শারীরিক অবকাঠামো, যেটা এটা অঞ্চল ভেদে, সাধু ভেদে তারা নিজেদের সুরে নিজেদের মতো করে বানিয়ে নেয়, এরকম বিষয় কি? হ্যাঁ, জয়গুরু, জয়গুরু। জেনে খুবই ভালো লাগছে। আমরা পরবর্তী গান কার কাছে শুনবো? আমাদের গুরুমা। ঠিক আছে, আমরা গুরুমার কাছে পরবর্তী গান শোনার আগে আমরা গুরুমার কাছ থেকে আরো ভালো করে একটু জানতে চাইবো, গুরুমা যে বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছেন, একতারা বা বায়া বা ডুগি যেটাকে বলা হচ্ছে, আনুমানিক কত বছর ধরে এই আমাদের লালন বা আমাদের চর্যাপদের গানের সঙ্গে এই বাদ্যযন্ত্রগুলো চর্চা হচ্ছে, এই সম্পর্কে আমাদেরকে একটু যদি জানান। আচ্ছা, চর্যাপদের গান কিভাবে গাওয়া হতো সেই রেকর্ড কিন্তু আমাদের কাছে নাই। জি। কারণ আজ থেকে 1200 বা 1500 বছর আগে কিভাবে গাওয়া হতো সেটা সেভাবে রেকর্ডও নাই বা লিখিত কোনো ভাব নেই, এই জন্য আমরা জানতে পারি না যে আসলে কোন বাদ্যযন্ত্র দিয়ে গাওয়া হতো বা কিভাবে গাওয়া হতো। তবে বিভিন্ন বিভিন্ন পণ্ডিতেরা
সুর নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেছে। যদিও হরপ্রসাদ শাস্ত্রীর টেক্সটে বিভিন্ন রাগরাগিনীর উল্লেখ আছে, কিন্তু আমরা করতে গিয়ে দেখেছি সেখানে অনেক রাগ বিলুপ্ত, প্রায় রাগ বিলুপ্ত হয়েছে, বা যেই রাগগুলো প্রচলিত আছে সেই রাগগুলো যে কিভাবে গাওয়া হতো সেই উল্লেখ কিন্তু পাওয়া যায় না। তবে সারঙ্গদেবের সঙ্গীত রত্নাকর এবং আরো অন্যান্য পণ্ডিতেরা এখন বর্তমানেও বিভিন্ন জায়গায় গবেষণা হচ্ছে, যেমন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সেখানেও একজন গবেষক আছে তনয় চক্রবর্তী। তারপরে এনাদের কাছ থেকে জানতে পেরেছি যে চর্যাপদ কিন্তু সাধারণ মানুষের সঙ্গীত ছিল, খুব উচ্চ ধারার লোকের ছিল না, সেহেতু অনুমান কিছুটা ওনারা করেছেন যে এটা হয়তোবা কীর্তনের আঙ্গিকেও গাওয়া হতো। আচ্ছা আচ্ছা। এবং কীর্তনে, হ্যাঁ কীর্তনে তো জানেন যে বিভিন্ন প্রহরে বিভিন্ন রাগ জি ব্যবহার জি করা জি হয়। জি জি জি। সেক্ষেত্রে আমরা যদি বলেন আরেকটি গবেষণার কথা, নেপালে গিয়ে আমরা দেখেছি একটা ধরেন গান বা একটা টেক্সটে বিভিন্ন রাগের উল্লেখ আছে বিভিন্ন রকম ভাবে, তো সেহেতু এখানে বিভিন্ন রাগেই গাওয়া যেতে পারে। আর আপনি মনে হচ্ছিল যে আপনি এই বাদ্যযন্ত্রের সঙ্গে জি, ওটার জি। কি সম্পর্ক সেটা জানতে চাচ্ছিলেন। এখন যেহেতু এটি আমার কাছে জানা মতে 200-250 বছর আগে, জি। আমি লালন থেকেই ধরি না কেন, জি। তবুও তো এটা অনেক প্রাচীন একটি বাদ্যযন্ত্র, যখন বাংলাদেশে সাধকরা এই একতারা নিয়ে গান শুরু করেছে। শুধু একটা একতারা দিয়েও আমরা পুরো একটা গান শুনলেও মনটা শান্তি হয়ে যায়, অন্য এবং কোনো আপনি- বাদ্যযন্ত্রের দরকারই পড়ে ঠিক না। তাই, এখানে কিন্তু আপনি 7টি স্বর খুব সাবলীলভাবে গাইতে পারবেন, এবং শ্রুতি, তার বিভিন্ন রকমের নোটস, সেগুলো আপনি অবলীলায় গাইতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি এইটিকে সঠিকভাবে ভক্তি দিয়ে শেখা যায়, সেইভাবে ধারণ করা যায় এই একতারার সুরটা, তবে আপনি অবশ্যই যে কোনো গানই আপনি সবগুলো স্কেলই এটাতে গাওয়া সম্ভব, মানে কোনো আধুনিক বাদ্যযন্ত্রের চেয়ে কোনো অংশেই কম নয়। না, একেবারেই না, ঠিক তাই। ঠিক আমরা বুঝতে পারছি যে আমাদের দেশীয় সঙ্গীত এবং দেশীয় সংস্কৃতির সাথে পুরনো বাদ্যযন্ত্রের সঙ্গে আমাদের কতটা সম্পর্ক এবং কতটা নিদারুণ সম্পর্ক সেটা আমরা বুঝতে পারছি, আপনাদের মাধ্যমে আরো বেশি জানতে পারছি। হ্যাঁ। আমরা পরবর্তী কোন গানে যাব? আমি চর্যাপদের গানই গাইবো অবশ্যই। আর এই পদটি হলো খুব গুরুত্বপূর্ণ, 49 সংখ্যক পদ, ভূষুকুপা রচিত। ভূষুকুপা কিন্তু আমাদের এই বাংলার একজন সাধক ছিলেন। আর এই পদে আছে বাজানাব পারি পৌয়া খালে বাহি অদাও বঙ্গালে দেশ লুড়িও, অর্থাৎ মানে সেই সময়ে বলছে যে বজ্র নৌকা পাড়ি দিয়ে বাওয়া হলো পদ্মখাল। এখানে অন্তর্মুখী একটা বিষয় আছে যে আমাদের ভিতরেও একটা নদী আছে বা একটা দেশ আছে, আমাদের দেহ ভেতরে একটা নদী রয়েছে। আবার বাহ্যিক দিক থেকে বলছে যে বাইরের যেসব বর্গীরা বা লুণ্ঠনকারীরা, তারা একটা, আমাদের দেশে তো অনেক নদ নদী, জি। পদ্মখালের কথা বলছে, মানে পদ্মা নদী ভাবতে পারেন, সেই নদী বেয়ে এসে আমাদের দেশের নারীদেরকে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, এবং আমাদের সম্পদ, দেশীয় সম্পদগুলো গ্রাস করছে। শেষের যে কথাটা আছে, চৌকড়ি ভণ্ডার মোর লয়া শেষ জীবন্তে মইলে নাহি বিশেষ, অর্থাৎ আমার মানে 4 কোটি যে সম্পদ ছিল ঘরে, তা তারা লুট করেছে, এবং এখন আমার বেঁচে থাকা না থাকা সমান কথা। আর আমি এটার মাধ্যমে বলতে চাই যে আসলে আমাদের দেশের সংস্কৃতি যদি আমরা না চর্চা করি, আমরা না তবে ধরে রাখি, আমাদের ভিতরের দেশ এবং আমাদের এই বাহিরের দেশ, এই দুটোকেই আমরা আসলে হারাবো। এই জন্য নিজের শেকড়, নিজের ভূমিকে কখনোই যেন আমরা ভুলে না যাই, আমরা যেন সেটিকে ভালো করে জানি। নিজের পরিচয় যদি কারোর সামনে না দিতে পারি, তবে বিশ্ব কেন বা অন্য মানুষ কেন আমাকে সম্মান করবে, নিজেকে যদি সম্মান না করতে পারি। একদম। এই জন্যই যেন আমরা শেকড়ের কাছে ফিরে যাই, এই জন্যই আমরা চর্চাকে ধারণ করছি, চর্চাকে গাইছি, বোঝার চেষ্টা করছি, যেন আমরা আরো শেকড়ের গভীরে পৌঁছাতে পারি। তো আমি চর্যাপদের 49 সংখ্যক পদটি গাইব, ভূষুকুপা রচিত, রাগ আছে মন্দারি।
আমি চেষ্টা করি, আমি মূলত চর্যাপদের প্রাচীন ভাষাটা নিয়ে কাজ করি, ওকে। প্রাচীন ভাষার সুরগুলো করে থাকি বিভিন্ন রাগ ভিত্তিক। এটাই মূলত আমি 10 বছর ধরে করছি কন্টিনিউ, এবং অন্য কোনো সঙ্গীত আপাতত করি না। শুধু চর্যাপদের পুরনো সংখ্যকগুলোই। শুধু চর্যাপদের গানগুলোই। এবং আমার একটা ব্রত আছে যে আমি চর্যাপদের সবকটি পদ একদিন আপনাদের সামনে উপস্থাপন করব। নিশ্চয়ই, আপনার জন্য অনেক শুভকামনা, আমরা সেই দিন দেখতে চাই। भजन व्यापारी ओ वखले बहियो भजन व्यापारी ओ वखले बहियो अदाबंगाले देश लुड़ियो भजन व्यापारी पौवा खले बहियो भजन व्यापारी पौवा खले बहियो अदाबंगाले देश लुड़ियो भजन व्यापारी पौवा खले बहियो আজি ভূষকু বঙ্গালী ভৈলি আজি ভূষকু বঙ্গালী ভৈলি নিয় ঘরণী চণ্ডালী লেলি ভজন ব্যাপারী পৌয়া খলে বহিयो भजन व्यापारी पौवा खले बहियो দুহিজ পঞ্চধাত নৈ দেবী সঙ্গনঠা দুহিজ পঞ্চধাত নৈ দেবী সঙ্গনঠা ন জানো মিছি অমর কহি গই পৈঠা ভজন ব্যাপারী পৌয়া খলে বহিयो শুনো তরু আমর
বাপারি বুয়া খালে বহিরু ভজন বাপারি বুয়া খালে বহিরু। আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। দর্শক ও শ্রোতা বন্ধু যারা আপনারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আমরা পরবর্তী গানে চলে যাব। আমরা পরবর্তী গানের জন্য চলে যাব সাধক আলামিন সরকার, উনি আমাদেরকে পরবর্তী গান শোনাবেন। জয় গুরু। আমি চর্যাপদের 2 নম্বর পদটি করব। যেই 2 নম্বর পদ কুকুরিপা রচিত, যার আদি শব্দ হলো ধুলি দুহি পিঠা ধরনো না যায় রুখির তিনতলি কুমিরে খায়। বাংলা হলো আমাদের গুরুজি ডক্টর সাইমন জাকারিয়া অনুবাদ করেছেন, কাসিম ধুয়ে পাত্রে না ধরা যায় গাছের তেঁতুল কুমিরে কেন খায়। এখানে একটু সংক্ষিপ্ত কথা বলে আমি গানটা করব। কাসিম থাকে পানির নিচে, নদীর ভিতরে, এটা ধরা যায় না, ধরে পাত্রে আনা যায় না, কিন্তু সেই পানিতেই থাকে কুমির। সেই কুমিরে কি করে গাছের তেঁতুল খায়। আসলে এখানে একটা আধ্যাত্মিকতার ইশারা আছে, সময়ের অভাবে আমি বলতে পারবো না। আমি একজন বাউল শিল্পী, কাজে আমি গানে চলে যাই। জয় গুরু। কাসিমি ধুয়ে পাত্রে না ধরা যায় গাছের তেঁতুল কুমিরে কেন খায়। কাসিমি ধুয়ে পাত্রে না ধরা যায় গাছের তেঁতুল কুমিরে কেন খায়। কাসিমি ধুয়ে পাত্রে না ধরা যায় গাছের তেঁতুল কুমিরে কেন খায়। কাসিমি ধুয়ে পাত্রে না ধরা যায় গাছের তেঁতুল কুমিরে কেন খায়।
শামিল সরকারকে। এই গানের আবেশ থেকে আর বের হতে চাই না, চলে যেতে চাই পরবর্তী গানে। আমি পরবর্তী গান শুনতে চাই আমাদের সাধিকা শিলা মল্লিকের কাছে। জয় গুরু। আমি চর্যাপদের 12 সংখ্যক পদটি করার চেষ্টা করছি, যাকে সমকালীন ভাষায় রূপ দিয়েছেন আমাদের গুরু ডক্টর সাইমন জাকারিয়া। 12 সংখ্যক পদটি: দুমুখ চালে রাজা করিমা আনন্দ স্রোতে ভেসে, সদ্গুরু বোধে দাবা খেলে জিতি করুণা পিড়িতে বসে। এখানে অনেক কথাই আছে সাধকের বাণীতে। একজন সদ্গুরুর সঙ্গ এখানে ইঙ্গিত করেছেন। আপনি যদি একজন সদ্গুরুর সঙ্গ পান, তাহলেই আপনার যত খেলা, দাবা খেলা, আপনি জয়ী করতে পারবেন। যাই হোক, আমি এখন গানে চলে যাচ্ছি। দুমুখ চালে রাজা করিমা, দুমুখ চালে রাজা করিমা আনন্দ স্রোতে ভেসে, করুণা পিড়িতে বসে, সদ্গুরু বোধে দাবা খেলে জিতি করুণা পিড়িতে বসে। দুমুখ চালে রাজা করিমা, দুমুখ চালে রাজা করিমা আনন্দ স্রোতে ভেসে, করুণা পিড়িতে বসে, সদ্গুরু বোধে দাবা খেলে জিতি করুণা পিড়িতে বসে, করুণা রাজাকে
জানাতে চাই, আমি বারবার একই কথা বলতে চাই, এই সুরের আবেশ থেকে আর বেরোতে চাই না। পরবর্তী গানে চলে যাব আমরা। পরবর্তী গান শুনবো আমরা সাধক হেলাল উদ্দিনের কাছ থেকে। জয় গুরু, সবার জন্য সালাম। আমি আনা গুরুর একটা গান পরিবেশন করবো, 18 নম্বর গানটি পরিবেশন করবো। যে আমাদের প্রতিটা মানুষেরই 4টা কাল, 3টা কাল চলে গেছে, মানে এক কাল আছে। দেখা সেই কাল সম্পর্কে গানটি আর কি, কথা বাড়াবো না, গানে চলে যাচ্ছে। তিনটি ভুবন পার করে দে হেলায় অবহেলা, সুখে নিয়ে আজ মাদেব শুধু নীলা রসের খেলা। তিনটি ভুবন পার করে হেলায় অবহেলা, তিনটি ভুবন পার করে হেলায়
চমৎকার চমৎকার। আমরা সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা দারুণ কিছু সময় পার করছি। এই সুরের আবেশ থেকে বের হতে তো একদমই ইচ্ছে করছে না। আমরা শেষের দিকে চলে এসেছি, তবে আমরা আরো দু একটা গান নিশ্চয়ই শুনবো, এভাবে তো শেষ করব না। পরবর্তী গানে চলে যেতে চাই। পরবর্তী গান আমরা শুনতে চাই সাধক আনিস মুন্সির কাছে। আমরা পরবর্তী গানটা শুরু করব। জয় গুরু। আমি চর্যাপদ 6 নম্বরটা গাইতে চেষ্টা করব, যা সমকালীন ভাষায় রূপ দিয়েছেন আমাদের গুরুজি ডক্টর সাইমন জাকারিয়া স্যার, এবং সুর দিয়েছেন বাউল অন্তর সরকার মানিক। তবে আমি এই সবটির ভিতরে সাধারণ জ্ঞানে বুঝতে পারলাম বনের হরিণ নিয়ে একটা গান লেখা। হরিণ এবং হরিণী, স্বামী স্ত্রী যেটাকে আমরা বুঝি সাধারণ ভাষায়, তাই এটার ভিতরে প্রেমের একটা কথা আছে এবং কষ্টেরও একটা কথা আছে। যেমন বনে শিকারীরা হরিণ আটকাই দিছে শিকার করার জন্য, এখন দুইজনকে একজনকে আটকাইছে, একজনের কয় তুমি থাকো, উনি কয় তুমি থাকো, এই করে দুইজনের ভিতরে এমন একটা প্রেমের মায়া, যার কারণে এই গানের ভিতরে কথাগুলো আছে। আপনারা মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন। আমি আরেকটু বলতে চাই এই গান সম্পর্কে। এখানে একটা দারুণ দুটো শব্দ আছে, অপনা মাংসে হরিণা বৈরি, ঘন ঘন ছাড়ুও ভুসুকু অহেরি। তো এখানে অর্থাৎ হরিণ যে সুন্দর, তার মাংস যে সুন্দর, তার সৌন্দর্যই হলো তার বিপদ, তার শত্রু। এই জন্যই সে আসলে শিকারীদের হাতে বন্দী হয়েছে। তো এই মেসেজটা আসলে এই পদটিতে দেওয়া হয়েছে। মূল মেসেজটা হচ্ছে সৌন্দর্যই একভাবে দেখতে গেলে আমাদের শত্রু। এই জন্যই বলেছে অপনা মাংসে হরিণা বৈরি, অর্থাৎ হরিণের মাংসের জন্যই হরিণ বিপদে পড়ে। এই বিষয়ে আমি এই গানটি গাইব, আশা করি ভালো লাগে। কারবা ছেড়ে কারবা নিয়ে আমি, কারবা ছেড়ে কারবা নিয়ে কেমন করে থাকি, আমার চৌদিকে আজ বাঁধন আটা হাকের ডাকা ডাকি, কারবা ছেড়ে কারবা নিয়ে আমি, কারবা ছেড়ে কারবা নিয়ে কেমন করে থাকি, আমার চৌদিকে আজ বাঁধন আটা হাকের ডাকা ডাকি, আমার চৌদিকে আজ বাঁধন আটা হাকের ডাকা ডাকি। আপন দেহে হরিণী তুমি নিরূপ হয়ে থাকো, নিরূপ হয়ে থাকো, ওই যে নিষাদ ত্যাগ করেছে, ওই যে নিষাদ ত্যাগ করেছে, সময় ছাড়ে না গো, আমার চৌদিকে আজ বাঁধন আটা হাকের ডাকা ডাকি। বাসনা সোয়ে বিননা সোয়ে হরিণ থাকো দুঃখী, হরিণ থাকো দুঃখী, হরিণীটার হৃদয় কোথা,
সাধনাটা থাকে দেখা যাচ্ছে। হরিণী বলে ওরে তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। হরিণী বলে ওরে তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দর্শক শ্রোতা, আমরা একদমই শেষের পর্যায়ে চলে এসেছি। জায়ানন্দিনী টেলে বাংলায় আজকের গানের আসরে আপনাদের সাথে ছিলাম আমি মুনতাজিমন এবং আমাদের সাথে ছিলেন ভাবনগর সাধু সংঘ। সবাইকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা দেখাতে চাই। আমরা আশা করব পরবর্তীতে আবারও কখনো আমরা আপনাদেরকে আমাদের গানের আসরে পাবো। লালন সাইজের একটা গান শুনতে শুনতে আমরা বিদায়ে চলে যাব। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জায়ানন্দিনী টেলে বাংলাকে। আমরাও খুব আনন্দিত আপনাদের টেলিভিশনে গান গাইতে পেরে, বিশেষ করে চর্যাপদের, আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা এতক্ষণ আমাদের প্রাচীন বাংলার চর্যাপদ শুনছিলেন এবং এটা আমাদের ধারণ করতে হবে, কারণ এটি আমাদের প্রাচীন ঐতিহ্য। আর এই পরিচয়েই আমরা পৃথিবীর বুকে একটা অনন্য স্থান নিতে পারবো। এই জন্য সকলের প্রতি আহ্বান জানাই, আপনারা প্রত্যেকেই নিজের
সংস্কৃতিকে বেশি বেশি চর্চা করুন, আর অবশ্যই আমাদের বাংলা ভাষাকে ভালো করে চর্চা করুন, আর আমাদের সঙ্গে থাকুন। আমরা সবসময় এই সাধনার মধ্যে আছি এবং আমাদের বিভিন্ন অঞ্চলের সাধকরা চর্যাপদের গান গেয়ে থাকে। আপনারা কিছু সমকালীন ভাষায় শুনেছেন, আর কিছু প্রাচীন বাংলা গাইতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আরো অনেক অনেক গান আপনাদের সামনে নিয়ে আসবো। কৃতজ্ঞতা। জয় গুরু।